হাত লাগানো ছাড়াই কখনো একটি শুধু চুরির সাহায্যে আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে দেখেছেন? আপনাদের বাড়িতে পুরনো প্যান্ট কি আপনারা ছিঁড়ে গেলে ফেলে দেন? ভুল করেও ফেলবেন না। অনেক উপকারী কাজেই আপনারা লাগাতে পারেন। এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে। চলুন তাহলে টিপস দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে এই ধরনের অনেক প্যান্ট থাকে যেগুলো ছোট হয়ে গেছে, পুরনো হয়ে গেছে, আমরা ব্যবহার করি না। সেই ধরনের একটি প্যান্ট এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি, যেটা একেবারেই ছোট হয়ে গেছিলো। তাই এই প্যান্টটাকে আমরা ফেলে না দিয়ে কিন্তু ইউজ করতে পারি। কি কাজে এখানে ইউজ করব চলুন দেখে নিই। সবার প্রথমে কি করতে হবে, প্যান্টটাকে আমি এইভাবে নিচের যে পায়ের অংশটা রয়েছে সেই অংশ থেকে এইভাবে কেটে নিচ্ছি। এরকম ছোট করে কেটে নিতে লাগবে। দেখুন পুরো পায়ের অংশটাই আমি লম্বা বরাবর কেটে নিয়েছি। এবার কি করব, এই কাটা অংশটাকে আমাদের সমান করে নিতে হবে। এইভাবে আমি সমান করে নিচ্ছি। যাদের বাড়িতে মেশিন আছে তারা কি করবেন, সেলাই মেশিন দিয়ে নিচটায় খুব ভালো করে সেলাই করে নিন। আর যাদের বাড়িতে সেলাই মেশিন নেই, এইভাবে আমার মতো সুতো ব্যবহার করুন। সুতোর সাহায্যে খুব ভালো করে নিচটায় সেলাই করে নিন। দেখুন সুতোর সাহায্যে আমি পুরো নিচটাই এইভাবে সেলাই করে নিলাম। এবার কি কাজে এটাকে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। এটাকে আমি সোজা করে নিয়েছি। আমাদের বাড়িতে যে আয়রন আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি, এটাকে না খোলা রাখলে ধুলো ময়লা লেগে যায়। আমরা অনেকেই আছি যারা প্রত্যেক দিন ব্যবহার করি না আয়রন, তারা এইভাবে রেখে দিলে দেখবেন ধুলো ময়লা পড়ে নোংরা হয়ে যায়, আবার পরিষ্কার করতে লাগে। তাই পুরনো একটি প্যান্ট দিয়ে খুব সুন্দর আপনারা একটি কভার তৈরি করে নিতে পারেন। আর এইভাবে কভার তৈরি করলে আয়রনটাও খুব সুন্দর ঢাকা থাকবে, দেখতেও ভালো লাগবে, ধুলো ময়লাও পড়বে না, আর পরিষ্কার করার কোনো রকম ঝামেলাও থাকবে না। আপনারা যদি চান গার্ডারের জায়গায় একটি দড়ি ভরে নিন, তাহলে দড়িটাকে বেঁধে রাখতে পারবেন, বা এইভাবে একটি সেফটি পিনও লাগিয়ে রাখতে পারেন, তাহলেও ধুলো ময়লা লাগবে না, আর খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যখন আমরা অনেকটা পরিমাণ রসুনের খোসা ছাড়াতে যাই দেখা যায় অনেকটা সময় লাগে। আর বিশেষ করে ছোট যদি রসুনের কোয়া হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হয়, কারণ ছোট রসুনের কোয়া ছাড়াতে আরও বেশি আমাদের সময় লেগে যায়। তাই ছোট রসুনের কোয়াও খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা ছাড়িয়ে নিতে পারবেন যদি এই ছোট্ট টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখেন। এখানে দেখুন রসুনের যে কোয়াগুলো একেবারেই ছোট ছোট, আর এই কোয়া ছাড়াতে কোনো রকম আমাদের হাত ব্যথাও করবে না, নখ দিয়ে টানাটানি করারও প্রয়োজন পড়বে না। একটি ছুরি নিয়ে নিন বা বটির সাহায্যে রসুনগুলোকে কি করতে হবে, লম্বা বরাবর কেটে নিতে হবে। এইভাবে দেখুন লম্বা বরাবর যদি কেটে নিতে পারেন তাহলেই খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে রসুনের খোসা ছাড়াতে কোনো রকমই আমাদের অসুবিধা হয় না। দেখুন এইখানে আমি লম্বা বরাবর রসুনটাকে কেটে নিয়েছি। কত দ্রুত তাড়াতাড়ি এখানে আমি খোসাটা ছাড়িয়ে নিতে পারছি। এইভাবে আপনারা সময় লাগে না, আর একদম ছোট রসুনের কোয়াগুলো খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু ছাড়িয়ে নেওয়া যায়। তাই আপনাদের যদি অনেকটা রসুনের কোয়া ছাড়ানোর প্রয়োজন হয় এই টিপসটি একবার অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনারাও কিন্তু উপকার পাবেন, সময় আপনাদের বেঁচে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি মশারি, আর মশারিটাকে আমি এইভাবে পুটলি মতো করে নিয়েছি। তারপর এখানে আমি একটি গেঞ্জি নিয়ে নিয়েছি। গেঞ্জিটাকে আমি এইভাবে হাতার দিকটা গুটিয়ে নিয়ে একটি গার্ডারের সাহায্যে টাইট করে গেঞ্জিটাকে আমি এইভাবে বেঁধে দিচ্ছি। কী কাজে ব্যবহার করব, মশারিটাকে আমি দিয়ে দিলাম ভেতরে। তারপর শাড়িতে যেরকম কুচি করি সেই রকমভাবে গেঞ্জিটার ওপরের দিকে এইভাবে আমরা কুচি মতো করতে থাকব। এইভাবে কুচি মতো করতে থাকলেই তারপর একটি গার্ডার নিয়ে নিচ্ছি, গার্ডারের সাহায্যে টাইট করে এটাকে বেঁধে দেব। দেখুন কত সুন্দর বসার জন্য একটি গদি তৈরি হয়ে গেল, দেখতেও ভালো লাগবে, জিনিসও ব্যবহার হয়ে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের 3 পিনের প্লাগ থাকে অনেক সময় এটা খারাপ হয়ে যায়, কোনো কাজেই ব্যবহার করি না। তো এই ধরনের 3 পিনের প্লাগগুলোকে
আমরা কিন্তু ইউজ করতে পারি। কী কাজে আমরা ব্যবহার করতে পারি? আমরা অনেক সময় ফোন হাতে নিয়ে নানা রকম মুভি দেখি, বাচ্চারা কার্টুন দেখে, আর ফোন হাতে নেওয়া কিন্তু আমাদের চোখের জন্য ভীষণ ক্ষতিকর, কারণ কাছ থেকে ফোনটা দেখা। তাই ফোনের স্ট্যান্ড না থাকলে থ্রি পিনের এই ধরনের যে প্লাগগুলো, এগুলোকেই কিন্তু আমরা ফোনের স্ট্যান্ড হিসাবে কাজে লাগাতে পারি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি উপকার পাবেন। চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখা যায় মশলা ঢালার পর আমাদের কিন্তু প্যাকেটের মধ্যে বেশ কিছুটা মশলা থেকে যায়। আর এইভাবে যদি মশলাটা থাকে তাহলে প্যাকেটের মধ্যে মশলা থাকলে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে আর বেশি দিন ভালো থাকবে না। তাই আমাদের বাড়িতে যে পেনের ঢাকনা থাকে, এই ধরনের পেনের ঢাকনাগুলোকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি। আর এইভাবে মুড়িয়ে রাখলে তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের মশলার মধ্যে হাওয়া বাতাস ঢুকবে না, প্যাকেটটা এয়ারসিল হয়ে থাকবে আর প্যাকেটে থাকা মশলাটাও ভালো থাকবে। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচি থাকে, অনেক সময় হয় কাঁচি আমরা হয়তো কোথাও নিয়ে যাই, সেক্ষেত্রে কাঁচিটা নিয়ে যেতে হলে ব্যাগের মধ্যে থাকা জিনিসপত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই যে রিফিল থাকে আমাদের বাড়িতে, রিফিলটার কালি শেষ হয়ে গেলে সেই রিফিলটার কিছুটা অংশ কেটে নিন। তারপর যে কাঁচি নিয়ে যেতে চান সেই কাঁচির মুখে এইভাবে টাইট করে রিফিলটাকে আপনারা লাগিয়ে দিন। তাহলেই দেখবেন সহজেই আপনারা কাঁচিটাকে ব্যাগে করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। এমনকি আপনাদের ব্যাগে থাকা জিনিস নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। একবার লাগিয়েই আমার চুল কিন্তু এত দ্রুত তাড়াতাড়ি লম্বা হয়েছে যে চুল কোমর থেকে হাঁটুর কাছে চলে গেছে। আপনারা যদি এই রেমেডিটি ঠিকঠাক মতো অ্যাপ্লাই করেন, যাদের চুল বাড়ছে না, লম্বা হচ্ছে না, খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, চুল কালো ঘন হবে। সেই সঙ্গে যাদের সাদা চুল হয়ে যাচ্ছে অল্প বয়সে, সেই সমস্যাও কিন্তু খুব সহজেই দূর হবে। এখানে আমাদের যে জিনিসটা নিতে হবে প্রধান, সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। পেঁয়াজের মধ্যে যে বিটা ক্যারোটিন থাকে, সেটা চুলকে মজবুত করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। এখানে আমি মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের রস আমরা প্রত্যেকেই জানি চুলের জন্য খুব ভালো, কিন্তু এর সঙ্গে আরও কিছু জিনিস যদি আমরা মিশিয়ে অ্যাপ্লাই করি, আমাদের চুল কিন্তু খুব দ্রুত তাড়াতাড়ি লম্বা হতেও সাহায্য করবে। পেঁয়াজের খোসাটাকে আমি এখানে ছাড়িয়ে নিলাম, নিয়ে নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের সাহায্যে এবার কি করব, পেঁয়াজটাকে খুব ভালো করে আমাদের গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে মিক্সিতে দিয়ে পেঁয়াজটাকে পেস্ট করে নিতে পারেন। এখানে আমাদের প্রয়োজন যে জিনিসটার, সেটা হলো পেঁয়াজের রস। পেঁয়াজের রসের সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা নিয়ে নেব। 2 থেকে 3 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস হলেই হয়ে যাবে। কিন্তু আপনারা যদি এটাকে 1 থেকে 2 বার ব্যবহার করেন, তাহলেই কিন্তু রেজাল্টটা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য আপনাদের চুলের হয়েছে। কারণ এটা প্রাকৃতিক জিনিস, প্রত্যেকেই ব্যবহার করতে পারেন, চুলের কিন্তু কোনো রকম কোনো ক্ষতি হবে না। পুরোটা পেঁয়াজ আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার পেঁয়াজটা থেকে আমাদের পেঁয়াজের রসটাকে বের করে নিতে হবে। এখানে আমি একটি ছাঁকনির সাহায্যে নিচ্ছি, তাহলে শুধু পেঁয়াজের রসটাই পড়বে, কোনো রকম পেঁয়াজের যে ছিবড়াটা আছে সেটা কিন্তু রসের মধ্যে পড়বে না। দেখুন এইভাবে হালকা করে চাপ দিলেই রসটা আমি এখানে পেয়ে যাচ্ছি। আপনারা নর্মাল পেঁয়াজের রস, শুধু পেঁয়াজের রস, যেখানে অতিরিক্ত চুল উঠে গেছে, ফাঁকা হয়ে গেছে, টাক পড়ে গেছে, সেখানে শুধু পেঁয়াজের রসও যদি অ্যাপ্লাই করেন, তাহলেও দেখবেন আপনাদের সেই জায়গায় নতুন চুল গজাবে, মানে ছোট ছোট বেবি হেয়ার আসতে শুরু করবে। কারণ এতটাই উপকারী চুলের জন্য পেঁয়াজের রস। দেখুন এখানে আমি 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রস কিন্তু পেয়ে গেছি। এবার এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি আমলকি। আমলকি কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা,
কারণ আমলকির রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আর চুলকে কালো ঘন করতে সাহায্য করে, দ্রুত তাড়াতাড়ি লম্বা করে, চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে। এখানে একটি গ্রেটারের সাহায্যে আমি এইভাবে আমলকিটার গ্রেট করে নিলাম। এখানে আমার 1 থেকে 1.5 চামচ পরিমাণ মতো আমলকির রস হলে হয়ে যাবে। আপনারা যদি চান আমলকি পেঁয়াজ একসঙ্গে মিক্সিতে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিতে পারেন। এই দেখুন, এইভাবে ছাঁকনি দিয়ে আমি চেপে চেপে আমলকির রসটা বের করে নিলাম পুরোটাই। আর এটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, যখন আপনারা ব্যবহার করবেন তখনই তৈরি করতে হবে। খুব ভালো করে পেঁয়াজের রসের সঙ্গে আমলকির রসটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। অনেকেরই মাথায় ভীষণ খুশকি থাকে, খুশকির জন্য চুল উঠে যাচ্ছে, তারা এই সামান্য 1/2 চামচ পরিমাণ মতো আমলকির রস মিশিয়ে দেবেন। আরেকটি জিনিস এর মধ্যে দেব, এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। যে গাছের টাটকা অ্যালোভেরা জেল হয়, সেই অ্যালোভেরা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো বন্ধুরা। চুলকে শাইনি আনে, চুলকে নরম কোমল করে, ফাটা চুল যাদের থাকে, যে চুলের আগা ফেটে যাচ্ছে, সেই সমস্যাও দূর করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল। আর চুলটাকে দেখবেন একেবারে চকচকে করে দেবে। এখানে আমাদের 1 থেকে 2 চামচ পরিমাণ মতো অ্যালোভেরা জেলের প্রয়োজন পড়বে। যে জিনিসগুলো আমি ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রাকৃতিক, এগুলো চুলের কিন্তু কোনো রকম ক্ষতি করবে না, আপনারা নির্দ্বিধায় ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল দিয়েও খুব ভালো করে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম মিশ্রণটি। ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে, কোনো রকম জল কিচ্ছু দেওয়া যাবে না। আর এটাকে ব্যবহার করার আগে আপনারা নিয়ে নিন নারকেল তেল। নারকেল তেল চুলের জন্য ভীষণ ভালো। এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ মতো নারকেল তেল। নারকেল তেলটা দিয়েও খুব ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে, যাতে সব জিনিস খুব ভালোভাবে মিশে যায়। আর এটা আপনারা সপ্তাহে 2 দিন লাগান। দেখবেন যাদের চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, সেখানে নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ হবে, চুলের গোড়া মজবুত হবে, সেই সঙ্গে নতুন চুল গজাতেও কিন্তু ভীষণ সাহায্য করবে বন্ধুরা। একবার শুধু এই রেমেডিটি ট্রাই করে আপনারা দেখুন নির্দ্বিধায়। যখন আপনারা শ্যাম্পু করবেন তার মিনিমাম আপনারা 1 ঘন্টা আগে সময় না পেলেও 15 মিনিট আগে আপনারা হাত দিয়ে বা একটু তুলো নিয়ে নিন, তুলোর সাহায্যে খুব ভালো করে মাথায় লাগাতে হবে। আর লাগানোর পর একটুখানি স্কাল্পে মাসাজ করতে হবে। মাসাজ করলে রক্ত চলাচল ভালো হয়, আমরা প্রত্যেকেই জানি। এতে কিন্তু চুলের গোড়া মজবুত হবে আর নতুন চুল গজাতেও সাহায্য করবে। খুব ভালো করে এটাকে আপনারা পুরো চুলে, পুরো মাথায়, মানে চুলের গোড়াতে লাগিয়ে নিন। এটাকে লাগিয়ে কিন্তু 1 ঘন্টা মতো রেখে দিতে হবে। 1 ঘন্টা মতো রেখে দিন, তারপর আপনারা নর্মাল জল দিয়েও ধুয়ে নিতে পারেন বা শ্যাম্পু করে নিতে পারেন। আপনারা সপ্তাহে 2 দিন অ্যাপ্লাই করুন, দেখবেন আপনাদের চুল দ্রুত তাড়াতাড়ি লম্বা হবে, কালো ঘন হতে সাহায্য করবে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন, আশা করছি উপকার পাবেন। বেঁচে যাবে। আমাদের বাড়িতে যে এই ধরনের তাওয়া থাকে না, লোহার তাওয়া, লোহার কড়াই, এই লোহার তাওয়া, লোহার যে কড়াইগুলো হয়, পরিষ্কার করতে অনেকটা সময় লাগে, অনেকটা সময় ধরে ঘষাঘষি করতে লাগে। আর আমরা অনেক সময় যখন পরোটা করি বা কোনো কিছু ভাজাভাজি করি, দেখা যায় খুব পুড়ে যায়। আর এটা পরিষ্কার করতে মিনিমাম 1-1.5 ঘন্টা লেগে যায়। এখন আপনারা মিনিটও লাগবে না, সঙ্গে সঙ্গেই পরিষ্কার করে নিতে পারবেন। আপনারা যদি কিচেন স্ল্যাব বা কোনো ফ্লোর ব্যবহার করেন পরিষ্কার করার জন্য, এইভাবে একটি থালা বা গামলা পেতে নিন, তার উপর কড়াইটা নিয়ে নিন। এখানে আমি নিয়ে নিচ্ছি সাবান, বাসন মাজার সাবান। এইভাবে দেখুন গ্রেট করে নিয়েছি। আর সাবানটাকে গ্রেট করে নিতে হবে, তাহলে সাবানটা দেখবেন দানা দানা মতো থাকবে। আর সাবান যদি দানা দানা থাকে তাহলে স্ক্রাবের কাজ করবে। তারপর আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেট থাকে, আমি একটি ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। কি করব, ওষুধের খালি প্যাকেটটা দিয়ে এইভাবে আমাদের ডলতে হবে। তার আগে কিন্তু তাওয়াটাকে আপনারা একটু গরম করে নেবেন। একটু গরম করে নিলে খুব দ্রুত তাড়াতাড়ি তেল, নোংরা সেটা উঠে যায়, এমনকি তাওয়া খুব কম সময়ের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। এইভাবে আমি
কিছু সময়ের জন্য একটু ডলে নেব। অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে হবে না, কিছু সময় ধরুন 1 মিনিট মতো একটু ডললেই দেখবেন তাওয়ার নোংরা তেল কাস্টে সব উঠে পরিষ্কার হয়ে যাবে। তারপর নর্মাল জল দিয়ে আমি ধুয়ে দেখাচ্ছি তাওয়াটা কতটা সুন্দর পরিষ্কার হলো। এই দেখুন, দেখতে পাচ্ছেন রেজাল্ট কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন। লোহার তাওয়া কিংবা কড়াই যখনই আপনারা পরিষ্কার করবেন তার মধ্যে জানে একটু জল না থাকে, এটা খেয়াল রাখতে হবে। জল থাকলে জং ধরে যাবে। আর পরিষ্কার করার পর অবশ্যই এখানে আপনারা সরিষার তেল না হয় রিফাইন তেল নিয়ে নিন সামান্য পরিমাণ তাওয়াতে। এইভাবে যদি আপনারা সামান্য পরিমাণ একটু তেল লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন তাওয়া কিংবা কড়াই অনেক দিন ভালো থাকবে, সহজে জং ধরবে না আর সেটা নষ্টও হবে না। আমাদের বাড়িতে এই ধরনের অনেক চাদর আমরা ব্যবহার করি না, দেখা যায় চাদরগুলো পড়েই থাকে। তাই এই ধরনের চাদরগুলো ফেলে না রেখে আমরা কিন্তু শীতকালে ইউজ করতে পারি। কিভাবে ইউজ করতে পারি চলুন দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের বালিশ থাকে, দেখুন আমি একটি বালিশ নিয়ে নিয়েছি আর এখানে একটি চাদর নিয়ে নিয়েছি। যে চাদরটা ব্যবহার করি না সেই ধরনেরই একটি চাদর। কি করতে হবে, সবার প্রথমে চাদরটাকে 2 ভাঁজ করে নিচ্ছি। যেহেতু এখানে আমার বড় চাদর কিংবা পুরনো শাল এইভাবে খুব সুন্দর রিইউজ হয়ে যায়। বালিশটাকে ঠিক মাঝখানটায় রেখে এইভাবে চাদরটা দিয়ে খুব 2 সাইডে ভাঁজ করে নিচ্ছি। তারপর নিচের দিকটাও ভাঁজ করে নেব। এতে কি হবে, বালিশটা গরম থাকবে। বাড়িতে যদি কোনো বয়স্করা কেউ থাকে, মা বাবা বা ছোট বাচ্চা, অনেক সময় ঠান্ডার কারণে ঘুম ভেঙে যায়, কান্নাকাটি করে, এইভাবে বালিশ গরম রেখে ঘুমালে ঘুম হয়। আমরা যখন কোথাও ঘুরতে যাই এই ধরনের জ্যাকেট মানে সোয়েটার নিয়ে যাই, অনেক সময় কি হয় অনেকটা জায়গা নিয়ে নেয় আর ভাঁজ করলেও না দেখা যায় কিছু সময় পর আবার ভাঁজটা খুলে যায়। তাই ছোট্ট এই কাজটি করতে পারে, খুব সহজেই ক্যারি করতে পারবেন, ভাঁজটাও খুলবে না। এখানে দেখুন যে সোয়েটারটা নিয়েছি, সোয়েটারটার হাতাটা পর্যন্ত এইভাবে নিচের অংশটাকে আমি ফোল্ড করে নিলাম। তারপর কি করব, হাতাটাকে এইভাবে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দুটো হাতায়। যে টুপি রয়েছে টুপিটাকেও এইভাবে লম্বা করে নিচ্ছি। তারপর আমরা কি করব, নিচের অংশটাকে যেটা আমাদের করতে হবে এইভাবে ভাঁজ করে নিচের অংশের মধ্যে সোয়েটারের বাকি অংশটাকে এইভাবে ভরে নেব। এই দেখুন ঠিক এইভাবে ভরে নিতে লাগবে। তাহলে কি হবে, এই ভাঁজটা খুলবে না আর খুব অল্প জায়গার মধ্যেও নিয়ে নেওয়া যাবে। নিয়ে গেলে সহজে খুলে এলোমেলো হয়ে যাওয়ার কোনো রকম চান্স কিন্তু থাকবে না। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখবে। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়, এই ধরনের শাড়ি থাকে, অনেক সময় কি হয় এগুলোকে দেখা যায় যতই আমরা খুব সুন্দর করে রোদ্রে দিয়ে রাখি না কেন, এর যে শাড়ির গ্লেজটা বা জামা কাপড়ের দামি জামা কাপড়ের গ্লেজটা নষ্ট হয়ে যায় ডাইরেক্ট এটা যদি রোদ্রে দিই। আর দেখুন 1-2 বার পরার পরেও এটা ধুয়ে দিলেও কিন্তু লন্ড্রিতে, তাহলে ওর গ্লেজটা কিন্তু ভালো থাকে না। তাই রোদ্রে তো অবশ্যই দেব, কিন্তু এই ধরনের জামা কাপড় বা শাড়ির গ্লেজটাও ভালো থাকবে, নষ্টও হবে না। এখানে দেখুন শাড়িটাকে আমি নিয়ে নিয়েছি, একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারের সাহায্যে এইভাবে আমাদের হ্যাং করে নিতে হবে। তারপর কি করব, আমাদের বাড়িতে যে পুরনো যে কোনো গেঞ্জি বলুন বা পুরনো কোনো জামা বলুন, যেগুলো ব্যবহার করি না, শার্ট গেঞ্জি এরকম নিয়ে নিতে হবে আর এইভাবে হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে যদি হ্যাঙ্গারের মধ্যে ঢুকিয়ে নিতে পারেন, তারপর রোদ্রে দেন, তাহলে দেখবেন শাড়ি বা জামা কাপড়ের গ্লেজটাও ঠিক থাকবে, বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে, এমনকি খুব সুন্দরভাবে জামা কাপড়টায় রোদ দেখানো হয়ে যাবে। কারণ রোদটা ডাইরেক্ট লাগবে না, এতে জামা কাপড়ের গ্লেজ বা শাইনটা ঠিক থাকবে। আমাদের বাড়িতে যে এই ধরনের ক্লিপগুলো থাকে না, চুলের ক্লিপ, এই ধরনের কম বেশি আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় কি হয় যে 1-2 দাঁত হয়তো ভেঙে গেছে, দেখুন সেরকমই একটি পুরনো ক্লিপ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটি তাওয়ালে, যে তাওয়ালে আমরা রান্নাঘরে কিংবা সিঙ্কের সামনে বেসিনে ব্যবহার করি, সেই তাওয়ালের মধ্যে এইভাবে ক্লিপটাকে আমি লাগিয়ে নিচ্ছি। তারপর যে কোনো হ্যাং করার জায়গায় এটাকে আপনারা এইভাবে ঠিক হ্যাং করে নিন। এতে দেখবেন তাওয়ালেটা বারবার পড়ে যাবে না। অনেক সময় রান্নাঘরে সিঙ্কের সামনে তাওয়ালে ঝোলালে হাত মুছতে গেলে পড়ে যায়। দেখুন আমি তাওয়ালেটাকে টানছি,
কোনোভাবেই পড়ে যাচ্ছে না, ক্লিপটার সাহায্যে একদম টাইট হয়ে আটকে রয়েছে। এতে কি হবে, বারবার আমাদের ঠিক করার প্রয়োজন পড়বে না, এমনকি খুব সহজেই আমরা হাত মুছে নিতে পারবো। ভালো লাগলে টিপসটি ট্রাই করে আপনারাও দেখতে পারেন। মটরশুঁটি তো আমরা কম বেশি প্রত্যেকেই খাই, নানা রকম রেসিপি বানিয়ে থাকি। অনেক সময় কি হয়, এই যে মটরশুঁটিগুলো হয় অনেকটা পরিমাণ ছাড়াতে গেলে না আমাদের অনেকটা সময় লেগে যায়। এইভাবে নখ দিয়ে দেখা যায় টানাটানি করতে লাগে। সহজে একটি টিপস শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারবেন, অনেকটা সময় লাগবে না। এই ধরনের চুড়ি কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। মেটালের চুড়ি বা প্লাস্টিকের চুড়ি কিন্তু নিতে হবে, কোনো রকম কাচের চুড়ি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না। দুটো টিপস শেয়ার করব। সবার প্রথমে চলুন প্লাস্টিকের চুড়িটা দিয়ে কিভাবে আমরা দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারি। হাত দিয়ে টানাটানি করার প্রয়োজন পড়বে না। চুড়িটা দিয়ে এইভাবে মটরশুঁটির থেকে এইভাবে টানতে থাকুন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা খোসা ছাড়িয়ে নিতে পারবেন, এমনকি কোনো রকম অসুবিধা হবে না মটরশুঁটির খোসা ছাড়াতেই। দেখুন কত সহজেই খোসাটা এখানে বের হয়ে গেল। হালকা করে একটু জাস্ট এইভাবে একটু টান দিতে হবে, অনেকটা জোরে টান দেওয়ার প্রয়োজন নেই, শক্তিরও প্রয়োজন নেই। একটি থালা নেবেন, তাহলে কি হবে, মটরশুঁটিগুলো ছিটকে ছিটকে চলে যাবে না। মেটেলের যে চুড়িগুলো হয় না, এখানে একটি বড় মেটেলের চুড়ি যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা নিয়ে নিয়েছি আমি কেটে। তারপর দেখুন মেটেলের চুড়িটা দিয়ে এইভাবে মটরশুঁটিটাকে টান দিলেই খুব সহজেই মটরশুঁটিটা আলগা হয়ে যাচ্ছে। এইভাবেও কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি মটরশুঁটির খোসা থেকে মটরশুঁটিগুলোকে আলাদা করে নিতে পারি। এই দেখুন, এই কাজটিও কিন্তু খুব সহজ আর খুব দ্রুত তাড়াতাড়ি করে নেওয়া যায়। যে পদ্ধতিটি আপনাদের ভালো লাগে সেই পদ্ধতিটি এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এইভাবে খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা অল্প সময়ের মধ্যে অনেকটা মটরশুঁটি ছাড়িয়ে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই অ্যাপ্লাই করতে পারেন আপনারাও। পরের টিপসটি চলুন দেখে নিই। অনেক সময় ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই খুব অসুবিধার মধ্যে পড়তে হয়, তাই ছোট্ট সূচে কিভাবে আমরা সুতো পরিয়ে নিতে পারবো, কোনো রকম যাদের চোখের সমস্যা আর অসুবিধা হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি পুরনো একটি সেফটি পিন, যে সেফটি পিন জং ধরে গেছিলো, ব্যবহার করি না, সেই ধরনের সেফটি পিন নিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি তামার তার। তামার তারটাকে ইউ মতো করে এইভাবে ভাঁজ করে নিতে হবে। দেখুন এবার সেফটি পিন, যেটা জং ধরা সেফটি পিন নিয়েছি, সেফটি পিনের নিচের দিকে তামার তারটাকে যেটা ভাঁজ করে নিলাম এইভাবে নিতে হবে। সেলো টেপের সাহায্যে খুব ভালো করে টাইট করে আমাদের লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে টাইট করে আপনারা এইভাবে এটাকে লাগিয়ে নিন। তারপর একবার তৈরি করলেই হবে, বারবার তৈরি করার প্রয়োজন নেই। সুতোর কৌটোয় ভরে রেখে দেবেন। যখনই ছোট্ট সূচে সুতো পরানোর হবে, তামার তারের মধ্যে সুচটাকে ঢুকিয়ে নিন। তারপর সুতোটাকে তামার তারের মধ্যে ঢুকিয়ে এইভাবে আপনারা সুচটাকে বের করে নিন, তাহলেই হয়ে যাবে ছোট্ট সূচে সুতো পরানো। ছোট ছোট টিপসগুলি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো থাকে, অনেক সময় দেখা যায় সুইচ দিলে জ্বলে আবার জ্বলে না। আমরা কি করি, চেঞ্জ করে নতুন বাল্ব নিয়ে আসি। অনেক সময় বাল্বে না আয়রন জমে যায়, কার্বন জমে যায়, যার কারণে বাল্বের মধ্যে ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছায় না। তাই এখানে একটি গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটারের সাহায্যে আপনারা যদি এইভাবে ধীরে ধীরে বাল্বটাকে একটু ঘষে নেন, দেখবেন যে আয়রন বা কার্বন জমেছে সেটা খুব সহজেই উঠে যাবে, এমনকি বাল্বটা আবার আপনারা জ্বালালে দেখবেন জ্বলতে থাকবে। তাই নতুন কিনে আনার আগে এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন। পরের টিপসটি চলুন দেখে নিই। বর্ষাকালে যে সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেটা হলো বিস্কুট নিয়ে। দেখা যায় বিস্কুটের কৌটোতে বিস্কুট রাখার সত্ত্বেও ভালো করে টাইট করে অনেক সময় না নরম হয়ে যায়, বাচ্চারা ঢেলা রাখে কৌটো, তাই এই নরম হয়ে যাওয়া বিস্কুট খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই বিস্কুটগুলোকে কীভাবে একেবারে মুচমুচে করে নেওয়া যেতে পারে। রুটি করার পর তাওয়াটা না অনেকক্ষণ গরম থাকে, তাই গরম তাওয়াটাকে
আমরা কাজে লাগাতে পারি। যে বিস্কুটগুলো নরম হয়ে গেছে সেই বিস্কুটগুলো এই রুটি তৈরি করার গরম তাওয়ার ওপরে কিছু সময় যদি আমরা রেখে দিই, অবশ্যই মাঝে মাঝে একটু ওলটপালট করতে হবে, তা না হলে কিন্তু এক সাইড কালো হয়ে যাবে। এইভাবে করলেই দেখবেন নরম হয়ে যাওয়া বিস্কুট মুচমুচে হয়ে যাবে। তারপর ঠান্ডা করে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে তুলে রাখলেই হয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে মশা মারার তেলের আমরা লিকুইডগুলো নিয়ে আসি, তেল শেষ হয়ে গেলে এই লিকুইডের কৌটোটাকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তো এটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। কী কাজে? এর মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হারপিক। অনেকটা পরিমাণ একসঙ্গে নেবেন না, তাহলে কিন্তু পড়ে যাবে। এখানে আমি 2 চামচ পরিমাণ হারপিক নিচ্ছি, সেই সঙ্গে এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি খাওয়ার সোডা। হারপিক আর খাওয়ার সোডাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু হারপিক খাওয়ার সোডা দিলে রিয়াকশান করবে, তাই একসঙ্গে বেশি দেবেন না। এবার রিফিলটার মুখটাকে টাইট করে আটকে দেব। কী কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় পায়খানা পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই আমাদের পায়খানার কোমরটা নোংরা হয়ে যায়, আর রোজ রোজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয়। সেক্ষেত্রে এই ধরনের একটি লিকুইড আমরা যদি তৈরি করে নিই, তারপর এই লিকুইডটাকে পায়খানার যে কোমোটের ফ্ল্যাশ বক্স আছে, ফ্ল্যাশ বক্সের মধ্যে এটাকে যদি দিয়ে রাখি, তাহলে কি হবে, একসঙ্গে কিন্তু পুরোটা লিকুইড বের হবে না। যখন আমরা কোমরটা ইউজ করব, ফ্ল্যাশ করব, এইভাবে দেখা যাবে জলের সঙ্গে মিশ্রণটা বের হবে। হাত লাগানো ছাড়াই পায়খানা কোমর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত থাকবে। বর্ষাকালে যে আরও একটি সমস্যা আমাদের খুব দেখা দেয়, সেটা হলো হলুদ। দেখা যায় আমাদের হলুদটা একেবারে দলা বেঁধে যায়, আর এইভাবে হলুদ যদি দলা বেঁধে যায় তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই হলুদটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই হলুদের মধ্যে একটি জিনিস অবশ্যই আপনারা মিশিয়ে রাখুন, হলুদ নষ্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন। হলুদের সঙ্গে ভালো করে এইভাবে একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে হলুদটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো। সেই সঙ্গে এখানে আমি নিয়ে নেব 1 চামচ পরিমাণ মতো খাবার সোডা। হলুদ গুঁড়ো আর খাবার সোডাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব সুন্দরভাবে মেশানোর পর একটি ওপরে পলিথিন দিয়ে দেব, আর একটি আমি এখানে গার্ডারের সাহায্যে পলিথিনটাকে আটকে নিচ্ছি। এরপর কি করব, এর ওপরে ছোট ছোট করে অনেকগুলো ছিদ্র করে দেব, যাতে খাবার সোডা হলুদের গন্ধটা বের হতে পারে। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে আমরা অনেক খাবার দাবার খোলা রাখি, যার কারণে ফ্রিজ থেকে বাজে একটি দুর্গন্ধ বের হয়। আর দেখুন রোজ রোজ কিন্তু ফ্রিজ পরিষ্কার করা আমাদের কারোর পক্ষেই সম্ভব নয়, তাই রোজ রোজ ফ্রিজ পরিষ্কার করার কোনো রকম প্রয়োজন পড়বে না। মিশ্রণটা দিয়ে রাখুন, খুব সুন্দর ফ্রিজ পরিষ্কার থাকবে। পরের যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায় ফ্রিজের দরজাটা আমাদের একেবারেই ঢেলা হয়ে যায়, আর ঢেলা হয়ে গেলে ঠান্ডা হাওয়া বাইরে বের হতে থাকে, যার কারণে আমাদের ইলেকট্রিক বিলটা বেশি আসে। তাই একটি কাগজ এইভাবে ফ্রিজের দরজায় দিয়ে দিন, তারপর কাগজটা ধরে আপনারা টানতে থাকুন। দেখবেন যদি ফ্রিজের দরজার রাবারটা ঢেলা হয়, কাগজটা সহজেই বের হবে, আর টাইট থাকলে